শুভ সকাল টিনা। শুভ সকাল আজমির। শুভ সকাল দর্শক, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন এবং 4 দিন পরে আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে। নিশ্চয়ই এই 4 দিন অনেক ভালো ছিলেন, হাসি মুখে ছিলেন। আর আজকে সকালে বাংলাদেশ শুরু করতে যাচ্ছি এবং 1 ঘন্টা প্রতিদিনের মতো নানান রকমের আয়োজন নিয়ে আপনাদের সাথেই থাকবো। আজমির হাসান কনক থাকবো আমি আপনাদের সাথে এবং আমি টিনা নন্দীও থাকবো আপনাদের সাথে 1 ঘন্টা ধরে। আর আজকে পুরো জাতি জানে কনক যে আজকে 14ই ডিসেম্বর অর্থাৎ শহীদ বুদ্ধিজীবী দিবস। এবং এই দিনে আমরা আমাদের যে ক্ষত স্বাধীনতার আগে, বিজয়ের আগে আমাদের হৃদয়ে সৃষ্টি হয়েছে নানান রকমের ক্ষত, এবং সবচেয়ে বড় যে ক্ষতগুলো এর মধ্যে একটি ক্ষত হচ্ছে গিয়ে আজকের এই দিনে যেটি সৃষ্টি হয়েছিল 1971 সালের এই দিনে দখলদার পাকিস্তানি বাহিনী, হানাদার বাহিনী এবং তাদের যে দোসর রাজাকার আল বদর আল শামস মিলিতভাবে কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান বুদ্ধিজীবীদেরকে হত্যা করে। এবং বুদ্ধিজীবীদের হত্যার ঠিক 2 দিন পরে 16ই ডিসেম্বর কিন্তু আমরা বিজয় অর্জন করি। এবং অবশ্যই তাই, কিন্তু তবু বিজয় অর্জনের পরেও এটা বাঙালি ভুলতে পারবে না, কারণ একদমই বিজয়ের দ্বার প্রান্তে এসে পাকিস্তানি বাহিনীরা নিধন করে রেখে যায় বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের, অর্থাৎ সব বুদ্ধিজীবীদের। সেখানে সাংবাদিক সহ, সাহিত্যিক সহ, শিল্পী সহ, মানে যাদের উপরে বাংলাদেশ দাঁড়িয়ে থাকতো আর কি, বাংলাদেশ সমাজের বুদ্ধিজীবী যারা সবাই ছিল, সাংবাদিক, কবি, সাহিত্যিক, তারপরে হচ্ছে গিয়ে মিডিয়া ব্যক্তিত্ব, প্রকৌশলী, কে ছিল না টিনা? একদমই তাই। মানে বাংলাদেশের মেধা হত্যা হয় ওই দিন নির্বিশেষে, যদিও এটা 25শে মার্চ থেকে শুরু হয়ে গেছিল, তবুও 14ই ডিসেম্বর এসে মানে নির্বিশেষে নিধন করা হয় বুদ্ধিজীবীদের। ঠিক তাই। এবং দর্শক, যে ইন্টারন্যাশনাল একটি ম্যাগাজিন নিউজ উইক, এখানে যে প্রতিবেদনটি প্রচার করা হয়েছিল সেই প্রতিবেদন অনুযায়ী 1000-এর বেশি বুদ্ধিজীবীদের নাম তারা প্রকাশ করেছিল, যেখানে 1971 সালের 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত আমরা 1000-এর বেশি সূর্য সন্তানকে হারিয়েছি। এবং আসলে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল মানে আজকের এই দিনে, অবশ্যই তাই। এদের মধ্যে নাম নিয়ে শেষ করা যাবে না কারা কারা ছিলেন, তবুও যদি একটুখানি মোটা দাগে বলা যায় যে অধ্যাপক মুনির চৌধুরী ছিলেন, ডক্টর আলিম চৌধুরী ছিলেন, অধ্যাপক মনিরুজ্জামান ছিলেন, ডক্টর ফজলে রাব্বি ছিলেন, সিরাজউদ্দিন হুসাইন ছিলেন, এরকম অনেকে। এবং সংখ্যা এখন পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি, যদিও বললো যে সংখ্যাটা উঠে এসেছে, তবুও আমার মনে হয় 1000-এর বেশি। আসলে এটা নিয়ে আসলে বিতর্ক আছে, কিন্তু 1000-এর বেশি সেটা নিয়ে বোধহয় খুব একটা বিতর্ক নেই। এবং এর সাথে আমরা কিন্তু আরো শহীদুল্লাহ কায়সারকে হারিয়েছি। আমরা আসলে মনে করছি, আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি যমুনা টেলিভিশন, সকালে বাংলাদেশ সবাই। এবং তাদের যে ক্ষত, যেটা টিনা একটু আগে আমাদেরকে বলছিল, সেই ক্ষতটি আসলে কিন্তু মানে আসলে ক্ষত অনেক সময় অনেক ক্ষত সেরে যায়, দাগ থেকে যায়, কিন্তু আমাদের এই ক্ষতও সারেনি, দাগও মুছে যায়নি। দাগ মুছে যাওয়ার নয়, কারণ বুদ্ধিবৃত্তিক হত্যা মানেই হচ্ছে একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এবং এটা কিন্তু একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, এবং তারা জানতো, আসলে তারা ইনসিকিউর ছিল, মানে যে এই সূর্য সন্তানরা যদি বেঁচে থাকে তাহলে এই হানাদার যারা বা রাজাকার আল বদর যারা, তারা তো চিহ্নিত হয়ে যাচ্ছে, তখন তাদের যদি ইনসিকিউরিটির ব্যাপার এবং জাতিকে মেধাশূন্য করা, একটা প্রতিশোধ নেওয়া, এই কয়েকটা ইস্যু আর কি। একদমই তাই। মানে একটা জাতি ঠিক আছে বিজয় অর্জন হয়ে গেল, কিন্তু মেধাশূন্য করে দেয়া, এর থেকে বড় ক্ষত তো আর হতে পারে না। কারণ একটা দেশ যখন নতুন তৈরি হয়, সৃষ্টি হয়, সেটা যখন তৈরি হবে, দাঁড়াবে, ওই জাতিকে মেধাশূন্য করে দেয়া মানে হচ্ছে শেকড় নিধন করা, একদম শেকড় থেকে নির্মূল করা। এবং আমরা আরো একবার যমুনা টেলিভিশন এবং সকালে বাংলাদেশ শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ বুদ্ধিজীবীদেরকে, এবং একই সাথে 71-এর যারা প্রাণ হারিয়েছে আমাদের দেশের জন্য, যারা যুদ্ধ করেছেন, সবার প্রতি। আর দর্শক, প্রতিদিন যেহেতু নানান রকমের আয়োজন থাকে, আজকে কিন্তু সপ্তাহের প্রথম কার্য দিবস, কারণ আজকে রোববার, এবং রোববারে নিশ্চয়ই আপনার ব্যস্ততাও মোটামুটি অনেক কিছু থাকতে পারে। তো যেহেতু সারা বাংলাদেশে নানা রকমের আয়োজন রয়েছে, এবং আপনি যদি একটু কোথাও ঘুরে আসতে চান, একটু বেরিয়ে আসতে চান, তাহলে সেটার জন্য আমরা প্রতিদিন সকালের বাংলাদেশে জানিয়ে দেই যে সারা বাংলাদেশে কোথায় কি ঘটছে, কোথায় কি হতে যাচ্ছে। আজকে ব্যতিক্রম হচ্ছে না, টিনা, জানিয়ে দেই। দর্শক, ঢাকাতেও রয়েছে নানা রকমের আয়োজন, এবং জানেন যে আজকে যেহেতু এতক্ষণ কথা বললাম যে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস, তাই মুক্তিযুদ্ধ জাদুঘরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। এতে পল কটেন দম্পতির তোলা দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে। প্রতিদিন বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
বন্দরনগরী চট্টগ্রামের একটা খবর জানিয়ে দিচ্ছি। আজ বিকাল ৩টা থেকে চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৩ দিনব্যাপী মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালি সংস্কৃতিকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য মেলার আয়োজন করা হয়েছে। এবারে চট্টগ্রামের আয়োজনের খবর। মহান বিজয় দিবস ২০১৪ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘরের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের প্রদর্শনী কক্ষে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের দলিলপত্রের বিশেষ প্রদর্শনী। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী চলবে ১৬ই ডিসেম্বর পর্যন্ত। এবং প্রদর্শনীর সময়টিও জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। বিভাগীয় শহর খুলনার একটা খবর জানাচ্ছি। আজ শ্যামনগর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবসের যথাযোগ্য সম্মান, মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপনের লক্ষ্যে ৩ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিকাল ৩টায় শহীদ বুদ্ধিজীবী দিবসের উপর বিশেষ আলোচনা সভা থাকছে। উপজেলা পরিষদ চত্বরে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন থাকছে এবং সন্ধ্যায় শ্যামনগর লোকনাট্য ইনস্টিটিউট আয়োজিত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এখানে। এবারে সিলেটের একটি আয়োজনের খবর জানাচ্ছি। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সুরমা বয়েজ ক্লাবের আয়োজনে রয়েছে সকাল 9টায় সিলেট কেন্দ্রীয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ। বিকেল 4টায় কলা বাগানস্থ স্কলার্স হোম ক্যাম্পাসে আলোচনা সভা। এবং সিলেটে আরও একটি আয়োজন রয়েছে, যেটা টিনা আমাদেরকে জানিয়ে দেবে। একদমই জানিয়ে দিচ্ছি। জাতীয় পতাকা প্রদর্শনে সর্বস্তরের জনসাধারণকে আগ্রহী করে তোলার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডে মিনি পিকআপ এর মাধ্যমে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত দিনব্যাপী প্রচারপত্র বিতরণ করা হবে। উন্মুক্ত সমাবেশেরও আয়োজন রয়েছে এখানে এবং বেলা 11টায় শহীদ বুদ্ধিজীবী দিবসের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন রয়েছে। সন্ধ্যা 7টায় রয়েছে কদমতলী পয়েন্টে উন্মুক্ত সমাবেশ। এবারে কুড়িগ্রামের একটি আয়োজন। বিজয়ের 43 বছর পূর্তিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে 11 দিনব্যাপী বিজয় উৎসবে প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, পথনাটক, চলচ্চিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী, কবিতা পাঠের আসর এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা। উৎসব চলবে 16ই ডিসেম্বর পর্যন্ত। নোয়াখালীবাসীদের জন্য নোয়াখালীর একটা খবর জানাচ্ছি। প্রত্যেক বছরের মতো নোয়াখালী জেলা শহর মাইজদির কেন্দ্রীয় শহীদ মিনারের বিজয় মঞ্চ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের বিজয়, বিদ্রোহী বাঙালির জয় এই স্লোগানকে সামনে রেখে 11 দিন ব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে। এটি চলবে 19শে ডিসেম্বর পর্যন্ত। ব্যাস, আমরা তাহলে জানিয়ে দিলাম। আর বেশ অনেকগুলো বিভাগীয় শহর থেকে জেলা শহর পর্যন্ত নোয়াখালী, আমি একদমই নোয়াখালীর একটা খবর পড়লাম এবং যেগুলো জানাতেও পারিনি, যেগুলো আপনাদেরকে জানাতেও পারিনি, আমাদেরও আপনারা হয়তো জানেননি, কিন্তু সব জায়গায় আজকে দিনটা মোটামুটিভাবে পালন রয়েছে, উদযাপন রয়েছে প্রত্যেক জায়গায়, দেশের প্রত্যেকটা প্রান্তে। আমার বিশ্বাস না হবে এটা, আমরা সবাই জানি যে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে। তাছাড়া 16 তারিখ পর্যন্ত এবং কোথাও কোথাও এই পুরো মাস জুড়েই কিন্তু থাকছে নানান রকমের আয়োজন, এবং সেটা বিজয়ের মাস বলেই। টিনা, আমরা চলো জানিয়ে দিই সংবাদপত্রের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি, শুরু করে ভালো। দর্শক, আপনারা জানেন যে প্রতিদিন আমরা চেষ্টা করি উল্লেখযোগ্য সংবাদপত্রের উল্লেখযোগ্য শিরোনামগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে। আজকেও সেটি শুরু করছি। প্রথম আলো রয়েছে এই মুহূর্তে আমার হাতে এবং দেখতে পাচ্ছি সীমান্ত বিল চলতি অধিবেশনেই পাশ হওয়া নিয়ে সংশয়, এটাকে প্রধান শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো। এবং রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে বুদ্ধিজীবীদের প্রতিকৃতি নিয়ে সাজিয়ে তোলা হয় গতকাল। আজ এখানে ফুলে ফুলে শ্রদ্ধা জানানো হবে শহীদ বুদ্ধিজীবীদের। এটাকেও সচিত্র প্রতিবেদন হিসেবে জানিয়েছে দৈনিক প্রথম আলো। এছাড়া তেল ছড়িয়েছে 350 বর্গ কিলোমিটার এবং জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার সহযোগিতা প্রস্তাব, এটা ভালো। এছাড়া বিজয়ের মাস নিয়ে যে ধারাবাহিক প্রতিবেদন, সেখানে আজকে আছে মুক্ত আশুগঞ্জ, বিষাদের ছায়া। সংবাদ বিশ্লেষণে আছে নির্যাতন প্রতিবেদন, মুখোশ খুলে দিল মার্কিন সরকারের। জানিয়ে দিলাম প্রধান শিরোনামগুলো দৈনিক প্রথম আলোর। আচ্ছা, এরপরে যুগান্তর থেকে কয়েকটা শিরোনাম পড়ছি। যুগান্তর থেকে শুরুতেই যেটা পড়ছি আজকে দিনের জন্য, এটা থেকেই আমি শুরু করতে চাইব। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। ফাঁসির 2 আসামিকে দেশে ফেরানোয় গতি নেই। 43 বছর পর 4 জন দণ্ডিত। আর এখানে একটি চিত্র দেয়া আছে, যেটি হচ্ছে রায়ের বাজার বধ্যভূমির। এটা শনিবার তোলা হয়েছে। আর এরপরে
সুন্দরবনের ট্যাঙ্কার ডুবির খবর জানাচ্ছি। বলছে সুন্দরবনের ট্যাঙ্কার ডুবি দীর্ঘমেয়াদে ভয়াবহ ক্ষতি, ভেসে গেছে 3.5 লাখ লিটার ফার্নেস অয়েল, ছড়িয়ে পড়েছে 300 থেকে 350 বর্গ কিলোমিটার এলাকা। আর এরপরে শতাধিক নৌকায় তেল অপসারণ শুরু, মাছের দেখা নেই, ডলফিন লাপাত্তা। আর এরপরে রহস্যে ঘেরা সুন্দরবনের ট্যাঙ্কার দুর্ঘটনা, এটাও জানাচ্ছে যুগান্তর। এরপরে আছে কাঁচপুর জনসভায় খালেদা জিয়ার একটা স্টেটমেন্ট। কাঁচপুরের জনসভায় খালেদা জিয়া বলেছেন, নির্বাচন দিয়ে সরে পড়ুন, সাহস থাকলে রাজপথে মোকাবেলা করুন, জ্বালানির দাম বাড়লে আন্দোলন এবং সুন্দরবনের ঘটনা পরিকল্পিত। এগুলো উঠে এসছে কাঁচপুরের জনসভায়। এবং বিজয়ের 43 বছর পরে মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, সীমিত গোলাবারুদে পাক সেনাদের পর্যুদস্ত করি, এটা একটা আর্টিকেল। ব্যাস, এই তো, পরেরটায় চলে যাও। আচ্ছা, পরের সংবাদপত্র হচ্ছে দৈনিক সমকাল, যেটি এখন আমার হাতে, এবং দেখতে পাচ্ছি ছোট হয়ে আসবে সুন্দরবন। এবং এখানে আর আছে সার কীটনাশক ব্যবহার কমাতে হবে, প্রধানমন্ত্রী বলছেন। এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস আজ, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। ডাক দিলেই রাস্তায় নামতে হবে, আমিও থাকবো, কাঁচপুরের জনসভায় খালেদা জিয়া। এবং তেল নিয়ে আর একটা ছোট্ট ইস্যু দেখতে পাচ্ছি, তেল সংগ্রহের শত শত মানুষ। এবং আরেকটি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বিষাদ জড়ানো বিহার ক্যাম্প। ব্যাস, পরেরটায় চলে যাচ্ছি, যেটি হচ্ছে দৈনিক ইত্তেফাক। কয়েকটা শিরোনাম জানিয়ে দিচ্ছি। শুরুতে একটা সচিত্র প্রতিবেদন, বলছে 1 লাখ হেক্টর বনে ছড়িয়ে পড়েছে তেল। আর এরপরে $50 বিলিয়ন আয়ের পথে 10 বড় চ্যালেঞ্জ, 2021 সালে পোশাক রপ্তানির টার্গেট। এটাও একটা শিরোনাম হয়ে উঠে এসেছে ইত্তেফাকে। এরপরে চিংড়ি প্রক্রিয়াকরণ নিয়ে সন্তুষ্ট নয় ইইউ, এপ্রিলে আসছে প্রতিনিধি দল। ইউরোপীয় ইউনিয়নের অসন্তুষ্টির কথা তুলে ধরেছে দৈনিক ইত্তেফাক। এরপরে শহীদ বুদ্ধিজীবী দিবস আজ, শহীদ বুদ্ধিজীবী ডক্টর জিসি দেবের পৈতৃক বাড়ি 43 বছরেও দখলমুক্ত হয়নি, এটি জানাচ্ছে ইত্তেফাক। এবং সবশেষ যেটা পড়ছি ইত্তেফাক থেকে, সেটা হচ্ছে পাল্টাপাল্টি দোষারোপ, চুক্তি নিয়ে হতাশা, নির্দিষ্ট সময় শেষ হলো না জলবায়ু সম্মেলন। ব্যাস। আচ্ছা, দৈনিক জনকণ্ঠ রয়েছে এ পর্যায়ে আমার হাতে, এবং জানিয়ে দিচ্ছি তেল সরাচ্ছে মানুষ। এছাড়া বন বিভাগের তেল সংগ্রহ কর্মসূচি, শতাধিক নৌকায় কয়েকশো নারী পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আজ জাতীয় বুদ্ধিজীবী দিবস, ঘাতকদের ফাঁসি দাবি। এবং ইতিহাসের মহা বিপর্যয়, এটাকেও শিরোনাম করেছে। মাটির উর্বরতা রক্ষায় জৈব সার ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রী। মোটামুটি উল্লেখযোগ্য শিরোনামগুলো জানিয়ে দিলাম। সেটাই, মোটামুটিভাবে আমরা শিরোনামগুলো জানিয়ে দিলাম, মোটামুটি উল্লেখযোগ্য সংবাদপত্রগুলো যেই শিরোনাম করেছে। আর এই মুহূর্তে একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরছি এক্ষুনি, আপনারা সাথেই থাকুন। বিরতির পরে স্বাগত জানাচ্ছি। সকালে বাংলাদেশ দেখছেন আপনারা, এবং চাইলে জানাতে পারেন যে কেমন কাটছে আপনার সকালবেলা, কেমন লাগছে সকালে বাংলাদেশ। আজকের যদি কোনো প্ল্যান থেকে থাকে সেটাও আমাদেরকে জানাতে পারেন। facebook.com/সকালে বাংলাদেশ, এখানে কিন্তু আপনি জানাতে পারেন। যেহেতু আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস, এবং অনেকেরই হয়তো বা অনেক রকমের প্ল্যান রয়েছে। কেউ আমরা খুব সকালে এখানে এসেছি বলে আমরা যেতে পারিনি বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে, কিন্তু যারা ফ্রি আছেন তারা কিন্তু চাইলেই চলে যেতে পারেন সেই সব জায়গায় অবশ্যই। এবং গতকাল রাত 12:01 থেকেই শুরু হয়ে গেছে, গতকাল নয় আজই বলবো, রাত 12:01 থেকেই শুরু হয়ে গেছে মোমবাতি প্রজ্বলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ সহ নানান রকম। এবং বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা স্ব উদ্যোগে, এবং কখনো কখনো ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে কিন্তু সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে এবং শ্রদ্ধা জানাচ্ছে। তো মোটামুটি যাদের প্ল্যান আছে তারা তো যাবেই, আবার অনেকে হয়তোবা এখন আমাদেরকে দেখে, আমাদের কাছ থেকে শুনেও হয়তোবা কেউ প্ল্যান বদলাতেও পারে। অবশ্যই তাই। এবং এই মুহূর্তে বোধহয় আমরা একটা সকালবেলা দেখে আসি, যেহেতু আমরা সকালে বসে আছি, সকালবেলার একটা দৃশ্য দেখে আসি।
আজকে আমরা একটু ভিন্ন রকমের সকাল দেখলাম। আজকের সকালবেলা প্রতিদিনের সকালবেলার মতোই, কিন্তু আজকের সকালে যুক্ত হয়েছে বিজয়ের উচ্ছ্বাস। অবশ্যই তাই, মানে আমারও এটা মনে হচ্ছিল, খুব ভালো বলেছে এটা, কারণ আমারও দেখতে দেখতে মনে হচ্ছিল যে না, আজকে সকালবেলাটা দেখে মনে হলো আর দুদিনও বাকি নেই, তারপরে আমাদের বিজয় দিবস, মহান বিজয় দিবস। ঠিক তাই, এবং আজকেও যেহেতু বললাম যে আশুগঞ্জ মুক্তি দিবস, এরকম করে করে কিন্তু এই পুরো ডিসেম্বর জুড়েই বাঙালি ঘ্রাণ পাচ্ছিল বিজয়ের, এবং বাঙালি বুঝতে পারছিল যে তারা বিজয়ের দ্বার প্রান্তে। এই সময় অনেকটা বিজয় নিশ্চিত হয়ে গেছিল আজকে এই দিনে। অবশ্যই আজকে 14ই ডিসেম্বরে তো অবশ্যই নিশ্চিত হয়ে গেছিল, এবং আরো এর জন্যই বেশি পরিকল্পিতভাবে নিধন করা হয়েছিল জাতির শ্রেষ্ঠ সন্তানদের, একদমই সূর্য তাই। সন্তানদেরকে। আর মোটামুটি করে যেহেতু বললাম দর্শক যে সুন্দর একটা ছবি দৃশ্য দেখলাম, এই দৃশ্যের মধ্যে কিছু ছেলেদেরকে দেখলাম যে ছেলেরা পতাকা নিয়ে দৌড়াচ্ছে, মানে বাচ্চা ছেলে, ওদের মধ্যেও কি মানে কত চমৎকার, কত তীব্র দেশপ্রেম, খুবই ভালো লেগেছে, খুব খুব বেশি ভালো লেগেছে। এবং তাদেরকেও আমার দেশপ্রেমী কি মনে হচ্ছে, কারণ এই চেতনাতেই তো তারা বড় হবে এবং হচ্ছে, কারণ এই সময় যারা বড় হচ্ছে, আমাদের এখনকার যারা এই প্রজন্ম, তারা আশেপাশে ঘর থেকে শুরু করে বাসে, মানে এই সারাউন্ডিংটাই পায়, এই পরিবেশ প্রতিবেশ এটাই পায়। তো আমার মনে হয় এই চেতনা তারা ধারণ করছে এই প্রজন্ম। ঠিক তাই। টিনা, আমাদের প্রতিদিনের একটা প্রয়াস থাকে আমরা শুভেচ্ছা বার্তা পৌঁছে দেই জন্মদিনের, সেটা আমরা কোন পর্যায়ে করছি আজকে তাহলে? জন্মদিনের শুভেচ্ছা বার্তা তুমি এখনই দু একটা দিয়ে দিতে পারো, তবে আমার মনে হয় আমরা একটুখানি বাইরে থেকে ঘুরে আসবো। চলো তাহলে, না হলে তুমি জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু দর্শকদেরকে বলে রাখছি। দর্শক, প্রতিদিন আমরা জানাই আপনাদের জন্মদিনের শুভেচ্ছা বার্তা, যেগুলো আমরা চেষ্টা করি আমাদের নিজের থেকেও কিছু উইশ করতে, কিন্তু আসলে বড় একটা উইশ চলে আসছে আপনাদের কাছ থেকে। আমরা প্রতিদিন আমাদের এই প্রোগ্রামটা শেষ করে একটা করে স্ট্যাটাস দিই আমাদের ফেসবুক পেজে, এবং সেখান থেকে আমরা জানতে পারি কার কার জন্মদিন। যেমন আজকে দেখতে পাচ্ছি যে আলিফুল ইসলাম প্রান্ত বলছেন যে আজকে তার মামাতো ভাই মাহির 10ম জন্মদিন। এছাড়া নন্দিতা চক্রবর্তী বলছে তার ছোট বোনের জন্মদিন, ছোট বোনের নামটি তিনি লিখতে হয়তো ভুলে গেছেন। এছাড়া বিপুল রয়, সে বলেছে যে তারও ছোট বোনের আজকে জন্মদিন। এবং রানা বলছেন যে আজকে আমার জন্মদিন। এবং মাহমুদা রহমান বিলাসী বলছেন কবি এবং সাংবাদিক ইনি হুসাইন আজাদ, তার আজকে জন্মদিন, অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন এবং আমাদেরকে রিকোয়েস্ট করেছেন শুভেচ্ছা জানাতে তাদের পক্ষ থেকে। আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। এমন একটা ব্যথার দিনে আপনারা জন্মগ্রহণ করেছেন, মানে এটাই মনে হয়, মানে এই আপনারা যারা জন্মগ্রহণ করেছেন প্রত্যেকে শুভকামনা। এবং যেটা মনে হয় বলছিলাম যে না, জাতি অনেক কিছু হারিয়েছে, তবে নতুন আর একটা প্রজন্ম পেয়েছে অন্ততপক্ষে, যদিও ক্ষতস্থান কখনো পূর্ণ হবার নয়, তবুও নতুন অনেক কিছু পাওয়া মানে কিছুটা হলেও পূরণ হওয়া আসলে। আর দর্শক, এই পর্যায়ে আমরা একটু বাইরে চলে যাই, ঢাকার বাইরে। অবশ্যই একজন সহকর্মীকে কানেক্ট করছি, দেখি রাজশাহীতে কি জানাচ্ছেন আমাদের সোহরাব। শুভ সকাল। শুভ সকাল টিনা, নিশ্চয়ই ভালো আছেন, এবং বিগত দিনের তুলনায় কিন্তু রাজশাহীতে আজকে শীতের যে প্রকোপ সেটি কিন্তু বেশ কম। এবং আজকে আমরা এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বদ্ধভূমি, সেই বদ্ধভূমিতে এসেছি আজকে 14ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। তো এই বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কিন্তু আজকে আমাদের এই আয়োজন। আমরা দেখতে চাই মূলত সেই 1971 সাল এবং সেই সংগ্রাম এবং উত্তাল দিনগুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ঘিরে যেসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল সেসব সম্পর্কেও আপনাদের কিছু তথ্য আমরা দেব। আমরা যদি একটু বদ্ধভূমির দৃশ্য আপনাকে দেখাতে চাই, আপনি হয়তোবা দেখতেই পাচ্ছেন এখানে যে স্তম্ভটি দেখা যাচ্ছে, এটি মূলত সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বদ্ধভূমি। এবং এই বদ্ধভূমিকে ঘিরেই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল স্মৃতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যত শোক, সব কিছু এই বদ্ধভূমিকে ঘিরেই। তো এই বদ্ধভূমি সম্পর্কে একটু তথ্য দেওয়া উচিত। মূলত 1971 সালের যে 9টি মাস পাকিস্তানি সৈন্যরা তাদের দোসরদের মদতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটিতেই মূলত বিভিন্ন জায়গা থেকে তারা হত্যাকাণ্ড ঘটিয়ে এই জায়গাটিতে আসে, এবং যেই হত্যাকাণ্ডর পর যে মৃত দেহগুলো, সেই দেহগুলো এনে একেবারে পুঁতে রাখে। এবং বিজয়ের পরে ডিসেম্বরের 3য় সপ্তাহে কিন্তু এই বদ্ধভূমি থেকে উদ্ধার করা হয়, এবং কয়েকশো নারী পুরুষের হাড় কঙ্কাল এবং রাজশাহীর যে শিয়ালবাড়ি, গোদাগাড়ি সহ বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এই লাশগুলো নিয়ে এসেছিল। তো যাই হোক টিনা, আমরা লক্ষ্য করছিলাম, আপনি হয়তো ভাই যে নিচের যে গর্তটা দেখতে পাচ্ছেন, এই
গর্তটাই মূলত সেই বধ্যভূমির সেই স্থান, এবং এটি পরবর্তীতে কিন্তু আর সংস্করণ করা হয়নি। 1999 সালের যে 18 ডিসেম্বর, সেই 18 ডিসেম্বর কিন্তু এটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। আর তো টিনা, এই যে সুবিশাল যে জায়গাটি, এই জায়গাটির পুরোটি জুড়েই এই বধ্যভূমির আওতাভুক্ত, এবং প্রতি বছর এই 14 ডিসেম্বর এবং অন্যান্য দিনগুলোতে কিন্তু বেশ শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় শহীদদের প্রতি। টিনা। জি সোহরাব, অসংখ্য ধন্যবাদ। আমরাও এখানে বসে সেই সব শহীদদেরকেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি যাদের জন্য আজ বাংলাদেশ হতে পেরেছে। আর আমাদের একটা বিরতির সময় হয়ে গেল টিনা, চলো একটা বিরতি থেকে ফিরে বিরতি নিয়ে ফেলছি। আপনারা সাথেই থাকবেন, এক্ষুনি ফিরছি। দর্শক, ফিরে এলাম বিরতির পরে। সকালে বাংলাদেশ দেখছেন এবং চাইলে আমাদের সাথে কিন্তু জয়েন করতে পারেন ফেসবুকে, facebook.com/সকালে বাংলাদেশ। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যেতে যাচ্ছি আমাদের নিউজ স্টুডিওতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাওন দত্ত। শাওন, শুভ সকাল। শুভ সকাল আজমির। দর্শক, আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন। ৭১-এর এই দিনে দখলদার হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আলবদর আল শামস মিলে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। ৭১-এর এই দিনে দখলদার হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আলবদর আল শামস মিলে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। আর এই দিনটি স্মরণে রাত 12:01 রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানায় রাজনীতি ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি শোককে শক্তিতে পরিণত করার শপথ নেন তারা। জাতির সূর্য সন্তানদের স্মরণ করে নীরবতা পালন করা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বিটিভির সৌজন্যে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা দেখতে পাচ্ছি আহত পঙ্গু মুক্তিযোদ্ধা যারা হুইল চেয়ারে বসে আছেন এবং হুইল চেয়ারে করে এসে তারা মহান বুদ্ধিজীবী দিবসে অমর শহীদদের প্রতি সম্মান জানাতে এসেছেন। তাদের সাথে কুশল বিনিময় করছেন মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী কুশল বিনিময় করছেন পঙ্গু মুক্তিযোদ্ধার সাথে। এরপর মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করবার জন্য। শহীদ পরিবারের সদস্যরা, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা তারা দাঁড়িয়ে আছেন নীরবে তাদের প্রিয়জনদের প্রতি সম্মান প্রদর্শন করবার জন্য। জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জড়ো হয়েছে বিভিন্ন সংগঠন আর নানা স্তরের মানুষ। সেখানে রয়েছেন সহকর্মী আখলাকুস সাফা, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাফা, স্মৃতিসৌধে মানুষের উপস্থিতি কেমন দেখছেন, আর এখন পর্যন্ত কোন কোন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেছে? শাওন, রায়ের বাজার বধ্যভূমিতে এখন পর্যন্ত বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এসেছে। তাছাড়া বিশেষ করে আশপাশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরাই তারা মূলত এখন পর্যন্ত এখানে ফুল দিয়ে গেছেন। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কোনো ব্যানার আমার চোখে পড়েনি। তাছাড়া আপনি ঠিক আমার পিছন দিকে তাকালেই দেখতে পাবেন যে ঠিক রায়ের বাজার বধ্যভূমির যে মূল বেদিটি রয়েছে, মূল বেদি থেকে একদম সম্পূর্ণ বাহির পর্যন্ত এবং তাছাড়া যে প্রধান যে সড়কটি রয়েছে সেই সড়ক পর্যন্ত কিন্তু একটি লাইন তৈরি হয়েছে যে যারা ফুল দিতে আসছেন তারা সেখান থেকে ধীরে ধীরে এদিকে প্রবেশ করছেন। এখন পর্যন্ত আপনি দেখেন, আমাদের ছবিতে দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংখ্যাই এখন পর্যন্ত বেশি। তাছাড়া কেন্দ্রীয় খেলাঘর আসরের যে অভিনয়ের একটি আয়োজন রয়েছে, বিশেষ আয়োজন, সেটিও এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে। তাছাড়া বধ্যভূমির ঠিক পেছনের দিকটাতে যে চিত্র প্রদর্শনী হয়
সেই চিত্র প্রদর্শনীটিও এখন পর্যন্ত চলছে। তো এখান থেকে যারা ফুল দিয়ে যাচ্ছেন তারা যাওয়ার পথে চিত্র প্রদর্শনী এবং অর্থাৎ 1971 সালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের যে ছবিগুলো রয়েছে, 14 ডিসেম্বরের পরে যে বিভিন্ন পত্রপত্রিকায় যে ছবিগুলো ছাপা হয়েছিল সেই ছবিগুলোই এখানে মূলত স্থান পেয়েছে। শাওন। সাফা, আপনাকে ধন্যবাদ। ইরাকের আনবার প্রদেশে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। আনবারের গুরুত্বপূর্ণ শহর হাদিথার 70% এখন আইএস যোদ্ধাদের দখলে রয়েছে। শনিবার শহরটি দখলের সময় অন্তত 12 জন মারা যায়। সামারা শহরের কাছে ইরাকি বাহিনীর হেলিকপ্টার ভূপাতিত করে আইএস জঙ্গিরা। গত কয়েকদিনে আনবার শহরের বেশ কয়েকটি গ্রাম দখল করে নেয় আইএস। আর এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আর আপনার মাধ্যমে আমাদের সকল সহকর্মীকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে নিউজ রুমে রয়েছেন, এবং একই সাথে দর্শক আপনাদেরকে শুভ সকাল জানাচ্ছি যারা আমাদের সাথে এখন যুক্ত হলেন। সকালে বাংলাদেশ দেখছেন 8:30 পর্যন্ত আমরা দুজন থাকছি নানান রকমের আয়োজন নিয়ে, এবং আজকে শীত নিয়ে একটু কথাবার্তা বলতে ইচ্ছা করছে। টিনা, বলো। প্রচুর কুয়াশা এবং প্রচন্ড ঠান্ডা। গতকালের কথা আমি মেনশন করতে চাই। গতকাল মানে অন্ততপক্ষে ঢাকায় যারা রয়েছেন, ঢাকাবাসীরা খুব হাড়ে হাড়ে টের পেয়েছেন যে শীত চলে এসছে। ঠিক তাই, এবং অনুরোধ করছি যে দয়া করে আপনারা আপনাদের যে অতিরিক্ত শীতের পোশাকগুলো রয়েছে, মানে যেগুলো অতিরিক্ত রয়েছে, মানে বাসায় একটু হয়তো খুঁজলেই পেয়ে যাবেন, একটু খোঁজার মানে সময়ের অভাবে হয়তো বা আপনি সেগুলো খুঁজে নিতে পারছেন না, প্লিজ একটু খুঁজুন। এবং সেই কাপড়গুলো বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা এই কাপড় চোপড়গুলো বিভিন্ন যারা শীতে দুর্গত, হ্যাঁ, এবং শীতে যারা প্রচণ্ড কষ্ট পাচ্ছে তাদের কাছে পৌঁছে দিচ্ছে, এরকম অনেক প্রতিষ্ঠান রয়েছে। একটু কালেক্ট করুন তাদের অ্যাড্রেস বা নিজে পৌঁছে দিন। যারা ফুটপাতে রয়েছে, খুব মায়া লাগে যখন দেখতে পাই খুব কাচুমাচুভাবে শুয়ে আছে, শীতে খুব কষ্ট পায়। আসুন আমরা সবাই প্রত্যেকে মিলে একটা করে পোশাকও যদি দিতে পারি, একটা ফ্যামিলি যদি একটা পোশাক দেওয়া যায় একজনে শীত থেকে কষ্ট পাবে। আর দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী সামির কাছে, একটু জেনে ফেলবো সামি কোথায়। সামি, শুভ সকাল। আজমির, শুভ সকাল তোমাকে। আমি খুব ভালো লাগছে আসলে আমার, সেটা হচ্ছে যে তুমি শীতের পোশাকের ব্যাপারে একটা আহ্বান জানিয়ে দিয়েছো আমাদের দর্শকদের। আর আমি যে জায়গাটিতে রয়েছি এই মুহূর্তে, সেই জায়গাটিতে প্রচন্ড ঠান্ডা বিরাজ করছে, কিন্তু তারপরও এখানে আসলে এত বেশি মানুষ উপস্থিত রয়েছেন যা দেখে বোঝার কোনো উপায় নেই আসলে কনকনে ঠান্ডা বিরাজ করছে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটি হচ্ছে আমাদের রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এবং আজকে এখানে একেবারে সকাল থেকেই আমাদের জাতির সূর্য সন্তান যারা ছিলেন, আমাদের বুদ্ধিজীবীরা যারা 1971 সালের এই সময়টাতে শহীদ হয়েছিলেন, তাদেরকে স্মরণ করার জন্য, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রচুর মানুষ কিন্তু একেবারে ভোর রাত থেকেই এখানে আসা শুরু করেছেন। আমি আসার সময় দেখছিলাম যে একেবারে মোহাম্মদপুর বেরিবাদ যেখান থেকে শুরু হয় সেই জায়গা থেকে মানুষজন একেবারে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছেন এখানে আসার জন্য, অর্থাৎ এখানে উপস্থিত হওয়ার জন্য প্রচুর পরিমাণে মানুষজন অনেক আগে থেকে সিরিয়াল দিয়ে রেখেছেন, এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন এবং সেই সঙ্গে স্কুল কলেজের শিক্ষার্থীরাও এখানে এসে শ্রদ্ধা নিবেদন করছেন তাদের স্কুলের পক্ষ থেকে। একটি ব্যাপার অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো, তা হচ্ছে যে এই যে স্কুল কলেজের স্টুডেন্ট যারা রয়েছেন তাদেরকে এই জায়গাগুলোতে নিয়ে আসা হচ্ছে স্কুলের তরফ থেকে। আমাদের এই প্রজন্মের ব্যাপারে অনেকেই আসলে অনেক কিছু বলে যে আমরা আমাদের ঐতিহ্যের ব্যাপারে, আমাদের ইতিহাসের ব্যাপারে, অথবা আমাদের যাদেরকে মূল্যায়ন করা উচিত সেই মূল্যায়ন করার ব্যাপারে আমরা সচেষ্ট নই, বা আমরা এই ব্যাপারে আমাদের আগ্রহটা খুব কম। আমি একটু আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন আমাদের যে স্মৃতিসৌধটি সেটি দেখানো হচ্ছে, আর ঠিক আমার পাশে এই মুহূর্তে যারা দাঁড়িয়ে আছেন আমাদের এই প্রজন্মের কিছু প্রতিনিধি, তারা সকাল থেকেই আসলে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি একটু বলবো যে প্রথমে বলছি শুভ সকাল আপনাদেরকে। শুভ সকাল। আচ্ছা, একটু কি আমাকে বলবেন যে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস, এই দিনটা আমরা কেন পালন করি আপনি কি জানেন? এই যে আমাদের জাতির যত
যে এই বুদ্ধিজীবীরা ছিল যে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের এই যে তাদের সম্মানের জন্য আজকে আমরা এখানে আসছি। তো তাদের পাকিস্তানি হানাদার বাহিনীরা তাদের হত্যা করেছিল 1971 সালে। তো তাদের সম্মান রক্ষার্থে আমরা তাদের শ্রদ্ধাভরে স্মরণ করার জন্য, তাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা সকাল থেকে আজকে এখানে আসছি। এবং আমরা আমাদের মোহাম্মদপুর সেন্ট্রাল ইউনিভার্সিটি কলেজের পক্ষ থেকে আমাদের প্রিন্সিপাল স্যার আব্দুল সালাম হাওলাদার এর নেতৃত্বে আমরা একটা র্যালি নিয়ে আসছি এবং শ্রদ্ধা নিবেদন করছি এখানে। তো এখন আমরা আছি, তো আরো কিছুক্ষণ সময় থাকবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আসলে জেনে খুব ভালো লাগলো যে আমাদের এই প্রজন্মের ব্যাপারে অনেকেই বলে থাকে যে আমরা হয়তো আমাদের ইতিহাস সম্পর্কে সচেষ্ট নই। এই সকালবেলা এসে আসলে এই গ্রুপটাকে পেয়ে আমার খুব ভালো লাগছে যে তারা জানেন যে আসলে আমরা কেন আজকের এই দিনটি পালন করছি বা আমরা এই দিনটি কেন পালন করি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব যে আপনারা যে সেক্টরে কাজ করছেন সেই সেক্টরে এগিয়ে যাবেন এবং আপনারা যদি ব্যক্তিগতভাবে এগিয়ে যান তবে কিন্তু আমাদের দেশটা অনেক এগিয়ে যাবে। এবং দর্শক, আমাদের যেটি বলছিলাম যে সকাল থেকে অনেকেই আসলে উপস্থিত রয়েছেন এবং অনেকেই এই জায়গাগুলোতে শ্রদ্ধা নিবেদন করছেন, এই জায়গাটিতে শ্রদ্ধা নিবেদন করছেন এবং বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা রয়েছেন তারাও এই জায়গায় শ্রদ্ধা নিবেদন করছেন এবং আমাদের জাতির যারা সূর্য সন্তান রয়েছেন তাদেরকে সকলে শ্রদ্ধা ভরে স্মরণ করছেন। এবং 1971 সালে পাকিস্তানিরা যে স্ট্র্যাটেজিটা নিয়েছিল তা হচ্ছে যে আমাদের দেশটাকে, তারা বুঝতে পারছিল যে আমাদের দেশটা খুব শিগগিরই স্বাধীন হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদেরকে খুব শিগগিরই দেশ থেকে বিদায় নিতে হবে। কিন্তু এই দেশটাকে অন্তত 10 থেকে 20টা বছর পিছিয়ে দেওয়ার যে স্ট্র্যাটেজিটা তারা নিয়েছিল সেই স্ট্র্যাটেজিটাতে তারা সামান্য পরিমাণ হলেও সফল হয়েছে। কিন্তু আমাদের এই প্রজন্ম এখন যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা আশা করছি যে আমাদের এই প্রজন্ম আমাদের দেশটাকে আরো বেশি মাত্রা এগিয়ে নিয়ে যাবে এবং এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। এখান থেকে বিদায়, ফিরে যাচ্ছি স্টুডিওতে। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাছে ফিরে আসার জন্য এবং তোমার মাধ্যমে আমরা অনেক কিছু জেনে গেলাম। টিনা, এই মুহূর্তে তুমি একটা বলতে চাইলে? হ্যাঁ, রায়েরবাজার বধ্যভূমিতে যেখানে এটা স্থপতি জামিয়াল সাফি এবং স্থপতি ফরিদউদ্দিনের নকশায় তৈরি হয়েছিল এটি এবং 1999 সালের 14 ডিসেম্বর কিন্তু এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল এই রায়েরবাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। আচ্ছা, তা জেনে নিলাম এবং আমাদের প্রোগ্রামের আরো একটি অংশ রয়েছে, সেই অংশ এবং আমাদের ওয়েদার গার্ল রুবিকে নিয়ে আমরা ফিরছি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরও একবার আমন্ত্রণ আমাদের এই সকালবেলার আয়োজনে। আজমির এবং টিনার সাথে দেখছেন আপনারা সকালের বাংলাদেশ। এবং এখন বিরতিতে যাওয়ার আগে বলে গেছিল যে আমরা ওয়েদার আপডেট নিয়ে ফিরছি, আবহাওয়া বালিকা রুবিকে নিয়ে ফিরেওছি, তাই ওকে কানেক্ট করে ফেলছি। রুবি, শুভ সকাল, জানিয়ে দাও কি আছে। শুভ সকাল টিনা, এবং সেই সাথে আজমির, তোমাকেও শুভ সকাল। শুভ সকাল জানাচ্ছি আমাদের সকালে বাংলাদেশের সবাইকে, আর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সকল শহীদ বুদ্ধিজীবীদেরকে, সেই সঙ্গে সকল মুক্তিযোদ্ধাদেরকে। আর সেদিনকার সেই ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয়েছিল কিন্তু দেশকে পঙ্গু করে রেখে যাবার এক অজন্ম এবং ভয়ঙ্কর যে প্রত্যাশায় ওরা মেতেছিল তার কারণে। আর এটার কারণ কিন্তু তাদের সেই বিদ্যা, তাদের সেই শিক্ষা। আর তাই তাদের সেই উদ্দেশ্য যেন সফল না হয়, আজকের প্রজন্মকে আহ্বান জানাচ্ছি অনেক বেশি যেন আমরা বইয়ের সঙ্গে যুক্ত থাকি, অনেক বেশি যেন আমরা জ্ঞান আহরণ করার একটা প্রত্যাশায় প্রতিটা দিন আমাদের শুরু হোক, এমন শুভকামনায় ওয়েদার ডিটেলসে আপনাকে স্বাগত জানাচ্ছি। পূর্বাভাসে বলা হচ্ছে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর রংপুর এবং রাজশাহী বিভাগের 2-1 জায়গায় হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এবার বলে দিব গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা কোথায় ছিল এবং কত ছিল। টেকনাফে ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে 11.4 ডিগ্রি সেলসিয়াস। আজকে সূর্যোদয় হয়ে গেছে ঠিক 6টা বেজে 33 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা বেজে 14 মিনিটে।
এবার বিভাগীয় শহরগুলোর খবর। ঢাকা প্রথমেই। সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে আজকের 20 ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও ঢাকাবাসী আজকে কিছুটা কম কুয়াশা এবং কম ঠান্ডার মধ্য দিয়ে দিনটা শুরু করেছেন, এটা একটা পজিটিভ সাইন। আর সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 14.5 ডিগ্রি সেলসিয়াস, তবে তার মানে হচ্ছে বেশ ঠান্ডা থাকবে সন্ধ্যার পর। চট্টগ্রাম সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 28.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 16.4 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী আমাদের পরবর্তী শহর। সর্বোচ্চ তাপমাত্রা সেখানে হতে পারে আজকে 24.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 12 ডিগ্রি সেলসিয়াস। রংপুর সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে 24.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা হতে পারে তা হচ্ছে 12.7 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটা রংপুরের জন্য খুবই একটা দুর্ভাগ্যজনক একটা ডিজিট, যে তার কারণ হচ্ছে এর মানে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা রংপুরে আজকে পড়বে। খুলনা সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে সেখানে আজকে 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন হতে পারে 14.2 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 24.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা হতে পারে তা হচ্ছে 13.7 ডিগ্রি সেলসিয়াস। এর পরবর্তী শহর আমার হাতে রয়েছে সর্বশেষে সিলেট। সর্বোচ্চ তাপমাত্রা সেখানে হতে পারে 26.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 14 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে তাপমাত্রা তার হিসাব, এবং সেই সাথে বাংলাদেশের আজকে কোথায় এবং কখন সূর্যোদয় এবং সূর্যাস্ত হবে এবং সূর্যোদয় হয়ে গেছে সেই টাইমটিও জানিয়ে দিচ্ছি। এবার ফিরে যাচ্ছি আজমির এবং টিনার কাছে। আজমির, টিনা, এই ছিল আমার হাতে থাকা ওয়েদার ডিটেলস। আর সেই সঙ্গে একটু প্রার্থনা করো যেন কুয়াশাগুলো আমাদের ঢাকার বাইরের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কম পড়ে, কারণ শীতের এত সুন্দর সুন্দর সবজিগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আর ভালো সবজি মানে হচ্ছে ভালো ত্বক পাওয়ার একটা দারুণ সম্ভাবনা। তোমাদেরকে সেই শুভকামনা জানাচ্ছি। ঠিক আছে রুবি, অসংখ্য ধন্যবাদ। এটা ভালো লেগেছে, ভালো সবজি মানে ভালো ত্বক পাওয়ার সম্ভাবনা। ত্বকের পাশাপাশি কিন্তু শরীর স্বাস্থ্যও ভালো রাখে রুবি সবজি। ঠিক তাই, এবং আমারও মনে হয় সেটা। আর যেহেতু ওয়েদার অনেক ঠান্ডার কথা রুবি জানিয়ে গেল, সেক্ষেত্রে আবারও একটু মনে করে দিচ্ছি, আসুন আমরা শীতার্তদের সাহায্যে এগিয়ে আসি। আমরা শীতার্তদের জন্য একটা অতিরিক্ত পোশাক দিয়ে আমরা মানে মানুষেরই জন্য, জীবনের জন্য কথাটিকে প্রমাণ করি। আর দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটি আয়োজনে, এবং সেই আয়োজন হচ্ছে গিয়ে আমরা প্রতিদিন একটা করে ছবি আপনাদেরকে দেখাই, যে ছবিগুলো দর্শক আমাদেরকে পাঠায়। আজকে যে ছবিটি যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে আরিফুল ইসলাম নোমান। কুমিল্লা থেকে পাঠানো ছবিটি এখন দেখব। আমরা চমৎকার একটি সবজি ক্ষেত দেখলাম, এবং তার দূরেই দেখতে পাচ্ছিলাম ধান ক্ষেত রয়েছে। অর্থাৎ এটি একটি ক্ষেত যেখানে আসলে সব ধরনের ফসলের জন্য এবং উপযোগী সবজি অবশ্যই বা মানে বাংলাদেশের চিরায়ত রূপ দেখলাম আমরা, এবং আসলেই তাই। যেই রূপটি বিজয়ী বাংলাদেশকেই প্রতিফলিত করে। ঠিক তাই, এবং এই সবজিগুলো কিন্তু ভয় পাচ্ছে না বেড়ে উঠতে, কারণ এখন আমরা একটা স্বাধীন দেশে বসবাস করি, যে দেশের প্রত্যেকেই আমরা দেশপ্রেমিক, যে দেশে আমরা প্রত্যেকেই আমাদের দেশকে ভালোবাসি। দেশ আমাদের কাছে মা। আর যেহেতু এই বিজয়ের মাস, তাই আমরা চেষ্টা করছি বিজয়ের প্রতিচ্ছবি দেখতে আপনাদের মাধ্যমে। তাই টিনা প্রথম থেকে বলছিল, আমিও দু একদিন বলেছি যে আপনারা আমাদেরকে ছবি পাঠাবেন যেটাকে বিজয়ের প্রতিচ্ছবি, যে ছবির মাধ্যমে আমরা দেখতে পাই। facebook.com/সকালের বাংলাদেশ, এখানে আপনারা ইনবক্স করবেন এবং দয়া করে ট্যাগ করবেন না বা এডিট করবেন না। অবশ্যই তাই, এবং আরও একবার রিমাইন্ডার দিয়ে দিই, কারণ আর দুদিনের মধ্যেই আমাদের বিজয় দিবস। তাই জন্য এই আর যে 2 দিন আছে, মানে আজ এবং কাল, অনেক বেশি করে আমাদেরকে এমন ছবি পাঠান, সেটা সকালের হতেও এমন কোনো কথা নেই, তবে বিজয়ী বাংলাদেশকে দেখতে চাই আমরা আপনাদের চোখে। আর দর্শকদেরকে বলে রাখি, আপনাদের কমেন্ট পড়তে পারলাম না আজকে সময়ের অভাবে। আগামীকাল অবশ্যই আমাদের সাথে থাকবেন। আগামীকাল চেষ্টা করব যত বেশি সম্ভব আপনাদের কমেন্ট পড়ার। আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো শেষ করতে হচ্ছে। আর যাবার আগে একটা কথা বলে দিতে চাই, আমাদের ডাক বিভাগকে বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি, কারণ তারা বুদ্ধিজীবীদের স্মারক ডাক টিকিট বের করেছেন একটা সিরিজ আকারে। তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি এবং আজমির এখান থেকে। আপনারা ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন।